জটিল হয়ে পড়ছে হাসিনার বাংলাদেশে ফেরা। 21 বছরের কারাদণ্ড। কিভাবে বাঁচবেন শেখ হাসিনা? বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটে জানি না আমরা। তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই একটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে। এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে থাকবে। তোর অবদানটা কি আমার বল? এই হাসিনার বিরুদ্ধে অবদানটা কি? তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর এই মির্জা ফখরুল আর ভাইয়ের কাছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। আওয়ামী লীগ নেত্রী বলেন আমি তো জানতাম না যে আমি দিল্লি আসবো, আমি তো জানতাম টুঙ্গিপাড়া যাবো বা গোপালগঞ্জে এয়ারপোর্ট আছে, আমি জানতাম না। ওনারা C-130 প্লেনে তোলা হইতেছে, উনি জানেন না যে উনি দেশের বাইরে দিল্লি যাবেন। উনি বললেন কি আমি জানতাম যে টুঙ্গিপাড়া যাবেন, প্লেনে টুঙ্গিপাড়া যাওয়া যাবে। কত বড় প্রতারণা জাতির সঙ্গে এবং ওনার দলের কর্মীদের সঙ্গে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে। হঠাৎ করে বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। হাসিনাকে ফেরত আনা হবে, হাসিনাকে ফেরত দিবে, অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে, কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। এটা কল্পনা করতে পারেন এখনো? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটে জানি না আমরা। তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই একটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে। এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে থাকবে। তোর অবদানটা কি আমার বল? এই হাসিনার বিরুদ্ধে অবদানটা কি? তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর মির্জা ফখরুল আর ভাইয়ের কাছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কম, তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে সারা। ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলো সব এক জায়গায় হয়ে যাবে। দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে। আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে, তুই কিসের বালের বাউল? কোন জায়গার বাউল আসছিস তুই এখানে এই করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়ে দেশ বিরোধী। এটা বানিয়েছে ভারতের যে ন্যারেটিভ, সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না, রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে। তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল, আশা করি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু, আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল, তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন, ভাই কেউ পাত্তা পাবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই, ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নেই। বা আপনারে সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানেন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা কিনা ই করেছে। 2015 সাল 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জন, সারা দেশে মিলে। সব কয়টা ভুয়া। এই যে অবস্থা, যাই হোক, এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মা থেকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে, এরা বালের বীরের জাতি। দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়। তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কী বালটা ফেলাইছিস? ওই করে পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান ই করে। যাই দেখিস, আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি। এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার কি, আর একটা পাকিস্তানি গেলে তার কি। মিডল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে। জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি, আর একটা বাংলাদেশের মানুষ কি। কুত্তার মতো দাম দেন আমাদেরকে, তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য। আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে। না আছে কোনো না আছে তাদের নিরাপত্তা, না শারীরিক নিরাপত্তা, মানসিক, আর্থিক, সামাজিক কোনো নিরাপত্তা নাই। রাস্তায় নামায় দেওয়া হয়েছে, এর নাম তাদের চেতনা। বাউলগিরি করে যে শালারাই করে। ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা, সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে। আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। সো খেলাধুলা ভাই সব একই জিনিস। ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই। গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে। সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকা এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে, তার কাছ থেকে শুনেন। হেলেনা ওই যে মুক্ত উদাহরণে চার দোকানদার যে মহিলা, ওকে বীরাঙ্গনা নাকি 71 সালে জন্ম হইতনি। ওরাকে পরে কি বীরাঙ্গনা বানায় রাখছে? ওরে বানায় রাখছে যে কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই ওই করছে, বানাইছে নেতারা এরকম মরছে ঢাকা নিয়ে।
টাকা নেছে আরে ও তো আইডি কার্ড দিয়ে হয়তো জন্ম স্বাধীনই করে বলছে তুই যাওয়া ওই আমাকে লাভ নাই খালি খালি আমরা একটা করে দেওয়ানে অফিসে উল্টোই ফেলাই উল্টাই ফেলা যায়, ওনাকে কোনো হাত নাই, অরিজিনাল মুক্তিযোদ্ধাকে কোনো ইয়ে নাই। আসলে ওই যে মহিলার কথা বলেন ওটা আমি আগে পরে চিনি না। মানে ৭১-এ যে যুদ্ধ টুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন, আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে এই করা। তো আমরা প্রথমে এখানে মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই 2 লাখে না থাকে, 1 লাখে তো থাকবে না, 50,000, 5,000, 1,000 তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন। কোনো সমস্যা নেই ভাই, 530 জনও ইটস হিউজ। আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে, এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন। এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়ে ভাই যা দেখলাম, আইরে ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল। এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই। একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে, গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষও এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি, ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের। গোপনাঙ্গ কেটে ওর সেটা ওর এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে। এই হলো গিয়া, শুনেন একটু ক্যামেডিশনে সেই প্রোগ্রামটা অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগে আগে থাকতো। যখন ওই গাছে যখন পড়তো তখন ওরা আসলে পরে মারলে ওরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত, তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 5 সঙ্গে আসছে। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষ সঙ্গে কেটে লেছিলাম কাশি দিয়া, বক কাশি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। এই হলো কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকে, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে, মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে একবার এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না, পেটের ভিতরে শহীদ হয়েছেন। শুনেন একটু কি বলে। ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা। নাজমা আমার ছোট ছিল, আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার আরেকটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, এদের না আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম ছিল বলগঞ্জে আবুল ফরাজ, আরেকজনের নাম ছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 20-22 বছর। হ্যাঁ, আপনার ছেলে বয়স কত? তখন মনে করেন ছেলে আমার গর্বে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। এইভাবে আমাদেরকে এই গাঁজাখড়ি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপ হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নাই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নিয়ে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হলো 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজে পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সে আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারো বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারো মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো। হঠাৎ করে বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। হাসিনাকে ফেরত আনা হবে, হাসিনাকে ফেরত দিবে, অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে, কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। এটা কল্পনা করতে পারেন এখনো? অনেকের মাথায় ঢোকে? ডু ইউ বিলিভ ইট? না, এই জন্যই বলছি অকল্পনীয়। হ্যাঁ, এটা হতে পারে। দর্শক, এরকম আভাস মিলছে, হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড তৈরি হচ্ছে, আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে ভারত। সরকারের পক্ষ থেকে এই আভাস দেওয়া হচ্ছে, এবং যদি ফেরত দেয় তো নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউরের পরেই আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া যাবে। এখন হাসিনা, কামাল, পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা, ভারতের কোনো লাভ নেই। এতদিন হাসিনাকে রেখেছিল
কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে যে কত ঘাটের পানি খেতে হবে, কত ঝামেলা পোহাতে হবে। অন দি আদার হ্যান্ড ভারতের মধ্যেও আন্দোলন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন। আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে লালন পালন করবো? আওয়ামী লীগ বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে, এটা কেন আমরা হতে দিব? মানে ভারতের জন্য, ভারতের জাতীয় স্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট। তো এই জায়গায় ইউনূস সরকার তো বসে নাই, তারা নানান তৎপরতা চালাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, বন্দি প্রত্যার্পণ ট্রিটি রয়েছে, যে চুক্তির অব্লিগেশন রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে। অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে, ভারত ফেরত দিয়েছে, নজির রয়েছে। এখন এটা ভারত কিভাবে ওভারলুক করবে? ইটস ভেরি টাফ। এখন সারা পৃথিবীর চোখে ফাঁকি দিয়ে, আইন অমান্য করে, বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করে হাসিনাকে ফেরত দিবে না, এটা কঠিন। এখন এটা হতে পারে যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া, যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নাই, এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো। পূর্ব তিমুর বা অন্য কোথাও, পূর্ব তিমুর নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আর কয়েকজনকে ফেরত দেওয়া, সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই, কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে, যা দিয়েছেন আর দেওয়ার দরকার নাই, এখন সব স্বাভাবিক। সবাইকে ফেরত দিতে হবে, এটা বাংলাদেশ অত জোরালো ভূমিকা নাও নিতে পারে, কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম 1-2 জনকে ফাঁসি দিয়ে দেখানো, তাদের সক্ষমতা প্রমাণ করা। এটা যদি করে যেতে পারে তাহলে এটা আরেকটা ইতিহাস হবে। এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনূস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা। ভারতের সাথে নানানভাবে এই বিষয়ে কথা বলেছে, এমনকি ডক্টর খলিলুর রহমান যে ভারতে গিয়েছেন, অজিত দোভাল থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে, যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয়। এমনকি দেখেন, ফরেন পলিসি অপারেট হয় বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে কোনো প্রেম প্রীতি চলে না। আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে 1 সেকেন্ডও চিনেন না। ফরেন পলিসি এটাই, যেটাকে আমরা বলি রিয়ালিজম, বাস্তববাদের ভিত্তিতে। এখানে দয়া মায়া বলতে কিছু নেই, ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে। সেই জায়গায় হাসিনা কি, কার মেয়ে, এগুলোর কোনো গুরুত্ব নেই। হাসিনাকে রাখলে লাভ কি, না রাখলে লাভ কি, এটাই হচ্ছে ভারতের কাছে বিবেচ্য। এতদিন লাভ ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন আর কোনো লাভ নেই। এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি। এমনকি এই ঝামেলা এড়ানোর জন্য ভারত যদি হাসিনাকে বিষ প্রয়োগ করে হত্যা করে, তাতেও অবাক হবে না, কারণ ঝামেলা তো গেল, ফেরতও দেওয়া না। ফেরত দিলে আবার একটা সমস্যা আছে, যে পরবর্তীতে কেউ ভারতের দালালি করতে চাইবে না। যে হাসিনা যে নগ্ন দালালি করেছে, ভারতের সব ধরনের সার্ভিস দিয়েছে, যে স্টাইলে কথা বলেছে ওইটাই দিয়েছে, তারপরও হাসিনাকে ফেরত দিয়ে দিল। পৃথিবীর কেউ আর ভারতের দালালি করবে না। অবশ্যই এটাই হওয়া উচিত, কিন্তু এই জন্য ভারত যেহেতু গ্লোবাল হেজিমনি হতে চায়, অনেক জায়গায় দালাল দরকার, এই জন্য হাসিনাকে ফেরত দিতে চাইছে না। কিন্তু হাসিনাকে ফেরত না দিয়ে যদি হত্যা করতে পারে, বলবে যে স্বাভাবিকভাবে মারা গেছে, আমরা তার ফেরত দেইনি, তাহলে এটা ভারতের জন্য লাভ। তা ভারত হাসিনাকে হত্যা করতে পারে, বলা যায় না। আর যদি সেটা করতে না পারে, কারণ এখনকার যুগে আবার এইসব হত্যা করলেও ধরা পড়ার একটা চান্স থাকে, তখন আবার উল্টো অ্যাকশন হতে পারে। ওই পথে না গেলে ইউনূস যদি জোরালো চেষ্টা করে এবং করছে, কামালকে ফেরত দিয়ে পরিস্থিতি শান্ত করতে পারে, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের সাথে তুলে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অনেক কিছু আভাস দেয়। কামালকে দিয়ে শুরু হবে প্রত্যার্পণ, মানে যথেষ্ট কনফিডেন্ট ঘোষণা, আত্মবিশ্বাসী ঘোষণা যে কামালকে দিয়ে ফেরত হবে। এখন হওয়ার কথা কিন্তু হাসিনাকে দিয়ে, কারণ হাসিনা মোস্ট ওয়ান্টেড এবং 1 নম্বর আসামি হাসিনা। কিন্তু না, হাসিনাকে না, কামালের কথা কেন বলছে? ভারত সিগন্যাল দিয়েছে বলে বলেছে কামালকে দিয়ে ভারত, কারণ একদম হাসিনাকে ফেরত দিলে অবশ্যই ওই যে কেউ দালাল হতে চাইবে না, আর কামালকে দিলে অ্যাটলিস্ট এই এক্সাম্পলটা থাকবে, মূল প্রধান দালাল তাকে তো আর ফেরত দেয় নাই, 2-1 জন ল্যাসপেন্সার চেষ্টাকে ফেরত দিয়েছে, ওটা নিয়ে অত শোরগোল হবে না। যেমন হাসিনাকে ফেরত দিয়ে সারা পৃথিবী ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, কিন্তু কামালকে ফেরত দেওয়ার পর ফাঁসি হলেও তার 10 ভাগের 1 ভাগ তোলপাড় হবে না। এই জায়গায় কামালকে ফেরত দিয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে ভারত গলার কাটা সরাতে চায়। আর এই কারণে প্রেস সচিব মোস্ট ওয়ান্টেড হাসিনার আগে কামালের কথা বলেছেন। তার কামালকে যদি ফেরত দেয়, এটা হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড তৈরি হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে, মানে একদম অগ্রাহ্য করতে পারেনি। তবে এই প্রত্যার্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। এটা একটা সুখবর, এটা অরিজিনালি এরকম সম্ভাবনা আছে বলেই এটা বলা হয়েছে, এটা আমাদের বিশ্লেষণ। শফিকুল আলম লিখেন, তিনি মনে করেন জুলাইয়ের ঘটনাবলী অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতৃত্বে একদিন বাংলাদেশ আদালত মুখোমুখি হতে হবে। তিনি বিশ্বাস করেন জুলাই ঘটনাবলী, প্রেস সচিব লিখেন, তিনি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন। এখন কামালকে ফেরত দেওয়া মানে হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড, যদিও কামালকে ফেরত দিয়ে ভারত পার পেতে চাইতে পারে। তিনি বলেন, হাসিনা প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরো লিখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না।
আমরা জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় অনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।